হ্যালো স্টুডেন্টসরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা তোমাদেরকে পড়াবো ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমটা কি? ডাউন সিনড্রোম কিন্তু খুব কমন, কমন ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তোমরা দেখবা এখন কিন্তু যত দিন যাচ্ছে ডাউন সিনড্রোমটা অনেক বেশি, মোটামুটি অনেক ফ্যামিলির মধ্যেই আমরা ডাউন সিনড্রোমটা পাই। অতএব ডাউন সিনড্রোমটা তোমাদের পরীক্ষাতেও থাকবে, আর ডেইলিতে তোমরা পেশেন্ট দেখতে গেলে তখন তোমরা ডাউন সিনড্রোম পাওয়া। অতএব এটা কি আসলে আমাদের খুব ভালো করে জানতে হবে ডাউন সিনড্রোমটা কি। বিশেষ করে তোমাদের পরীক্ষাতে শর্ট কেস অথবা লং কেস, যদিও তোমাদের শুধু শর্ট কেসই পেডিয়াট্রিক্সে থাকে এমবিবিএস লেভেলে, তোমাদের কিন্তু ডাউন সিনড্রোমটা একটু ভালো করে পড়ে রাখতে হবে। আচ্ছা, এটা কি? ডাউন সিনড্রোম ইজ মোস্ট কমন ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এটা কি? ক্রোমোজোমাল ডিসঅর্ডার অ্যান্ড এ লিডিং কজ অফ মেন্টাল রিটার্ডেশন। আমরা জানি ক্রোমোজোম আমাদের কয়টা আছে? আমাদের ক্রোমোজোম হচ্ছে 23 পেয়ার ক্রোমোজোম আছে। 23 পেয়ার ক্রোমোজোমের মধ্যে আমাদের হচ্ছে 22টা হচ্ছে অটোজোম, একটা 1 পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম। তার মানে 46টা আমাদের ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 পেয়ারটা হচ্ছে অটোজোম আর 1 পেয়ারটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। আর এই যে ডাউন সিনড্রোম, এটা কি? এটা হচ্ছে একটা অটোজোমাল ডিসঅর্ডার, ঠিক আছে? তাহলে আমাদের এই ক্রোমোজোমাল ডিসঅর্ডারকে আমরা আবার অটোজোমাল ডিসঅর্ডার আবার সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারটা ভাগ করতে পারি। এটি কিন্তু অটোজোমাল রিসেসিভ বা ডোমিনেন্ট না। অটোজোমাল রিসেসিভ ডোমিনেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রোমোজোমাল কোয়ালিটির পার্থক্যের জন্য বা কোয়ালিটির সমস্যার জন্য তোমার এই অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ। আর ডাউন সিনড্রোমটা কি হচ্ছে? কোয়ান্টিটি। এখানে ডাউন সিনড্রোমে কি হয়? আমাদের দুইটার জায়গায় তিনটাকে ক্রোমোজোম চলে আসে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার অফ ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমকে এটা, এবং এটা তোমাদের প্রায় জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য কজ অফ মেন্টাল রিটার্ডেশন। তাহলে তোমাদের কি মেন্টাল রিটার্ডেশনে এটা একটা লিডিং কজ। এই আমাদের সোসাইটিতে একটা লিডিং কজ হচ্ছে ডাউন সিনড্রোম। আর কি? আমাদের হাইপোথাইরয়েডিজমের কথা বলতেই হবে, ঠিক আছে? মেন্টাল রিটার্ডেশন কথা বললে আমাদেরকে ডাউন সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম এগুলোর কথা বলতেই হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে ইনসিডেন্স। ইনসিডেন্সটা কি? ইনসিডেন্স হচ্ছে 1 in 700। তার মানে 700টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ডাউন সিনড্রোম হতে পারে। আচ্ছা, ডাউন সিনড্রোমটা বললাম যে অটোজোমাল ডিসঅর্ডার। এটা কি হয়? ইট অ্যাফেক্টস 21 ক্রোমোজোম হুইচ ইজ অ্যান অটোজোম, ঠিক আছে? এটা ডোমিনেন্টও না, এটা রিসেসিভও না। এটা ইরোর হচ্ছে কোথায়? ট্রান্সলেশন প্রসেস অফ 21 ক্রোমোজোম। 21 ক্রোমোজোমে ট্রান্সলেশন প্রসেসে এটা হয়ে থাকে। আচ্ছা, এটা কয় ধরনের হয়ে থাকে? এটা সাধারণত মিওটিক নন ডিসজাংশন। আমাদের মিওসিসের সময় যখন আনপেয়ারিং হওয়ার পরে হচ্ছে দুইটা ক্রোমোজোম দুইটা জায়গায় চলে যায়, আবার তোমার ক্রোমোজোম একটা লাগে, যখন তখন কি হয়? একটা মিওটিক নন ডিসজাংশন, একটা ছাড়তে পারে না, যে সেপারেশনটা হয় না। এই জন্য যখন পেয়ারিংয়ের সময় আরেকটা চলে আসলো কিন্তু এখানে দুইটা থেকে গেল, তখন কি হবে? আলটিমেটলি তিনটা আমাদের ক্রোমোজোম হয়ে যায়। তোমাদের মনে আছে নিশ্চয়ই মাইটোসিস, মিওসিস। এটা হচ্ছে কি? মিওসিসের সময় যখন আমাদের সেপারেট হওয়ার কথা ছিল তখন সেপারেট হতে পারে নাই, যার ফলে এবং আবার এটা ঠিকই আর একটা ক্রোমোজোম এসে লেগে যায়। কোথায় হয়? এটা 21 ক্রোমোজোমে হচ্ছে। তাহলে এই মিওটিক নন ডিসজাংশন যেটা, এটাই কিন্তু মোস্ট কমন। অ্যারাউন্ড 95%-এর ক্ষেত্রে আমাদের মিওটিক নন ডিসজাংশন হয়। আর কিছু হইতে পারে মোজাইকিজম, কিছু হইতে পারে ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশনটা কি? ট্রান্সলোকেশনটা হচ্ছে তোমার ক্রোমোজোমের মধ্যেই এটা একটা পার্টটা ভেঙে আরেকটা পার্টের সাথে লেগে যাবে। যেমন যে এটা হইতে পারে তোমার ক্রোমোজোম 14-এর সাথে 21, 21-এর সাথে 21, অথবা 22-র সাথে 21-এর ট্রান্সলোকেশন হইতে পারে, ঠিক আছে? আর এটা হচ্ছে কত? অ্যারাউন্ড তোমার 3 to 4%। আর একটা হচ্ছে কি? মোজাইকিজম। মোজাইকিজমটা কি? মোজাইকিজম হচ্ছে তোমার সেলের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ক্রোমোজোম থাকবে। কোনো সেলে থাকছে 46 ক্রোমোজোম, কোনোটা থাকছে 47 ক্রোমোজোম, যার ফলে ডিফারেন্ট টাইপ অফ ক্রোমোজোম হয়ে যায়, এবং এটাই হচ্ছে মোজাইকিজম। তাহলে আমরা কি বুঝলাম?
যে ট্রাইজোমিটা যেটা 21 ট্রাইজোমি যেটা, সেটা কিন্তু আমাদের 3 ধরনের, একটা হচ্ছে মিওটিক নন ডিসজাংশন, আর একটা হচ্ছে ট্রান্সলোকেশন, আর একটা মোজাইকিজম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ট্রাইজোমি 21 পড়লাম, আরও 2টা ট্রাইজোমি আছে। হ্যাঁ, ট্রাইজোমি কি 13 আছে, ট্রাইজোমি 18 আছে, প্যাটাও আছে, অ্যাডওয়ার্ড সিনড্রোম আছে। ঠিক আছে, কিন্তু এগুলোর তুলনায় ডাউন সিনড্রোমটা অনেক কমন, এই জন্য আমাদের ডাউন সিনড্রোমটা খুব ভালো করে জানতে হবে। এখন চলে এসে দেখো, এখানে একটা ডাটা দিয়েছে যে বয়স বাড়ার সাথে, এটা অ্যাকচুয়ালি একটা ম্যাটার্নাল অরিজিনটা মোস্ট কমন, তবে প্যাটার্নাল অরিজিনও কিন্তু হইতে পারে। এই মিওটিক নন ডিসজাংশন, এটা ওভাম বা স্পার্মে যখন তোমার ক্রোমোজোমটা থাকে তখনই এটা যে নন ডিসজাংশনটা হয়। তাহলে যে এটা ম্যাটার্নাল অরিজিনও হইতে পারে, প্যাটার্নাল অরিজিন হবে, তবে ম্যাটার্নাল অরিজিনটা কিন্তু বেশি কমন। 75%-এর ক্ষেত্রে ম্যাটার্নাল অরিজিন হয়ে থাকে, 25%-এর ক্ষেত্রে প্যাটার্নাল অরিজিন, বাবার কাছ থেকে আসতে পারে। এবং দেখা যাচ্ছে কি যত বয়স বাড়ছে মায়ের, তখন এই নন ডিসজাংশনটা বাড়তে থাকে। এখানে একটা দেখো ইনসিডেন্স দিয়েছে, লেস দেন 30 ইয়ার্সের দেখা যাচ্ছে 1:1000, কিন্তু মোর দেন যদি 44 ইয়ার্সের উপর হয় 1:35%। তার মানে 35-এর মধ্যে একজনের তোমার ডাউন সিনড্রোম হওয়ার চান্স অনেক বেশি। তাহলে আমাদের যত বয়স বাড়বে, বয়স বাড়লে কিন্তু ডাউন সিনড্রোম হওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, এখন রিস্ক ফ্যাক্টর কী কী? একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে বললাম যে অ্যাডভান্স ম্যাটার্নাল এজ, ইউজুয়ালি ওমেন যদি 35 এবং তার উপরে থাকে তাহলে তাদের রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। আর হচ্ছে মাদার হু অলরেডি হ্যাভ চাইল্ড উইথ ডাউন সিনড্রোম, যাদের বাসাতে একজন ডাউন সিনড্রোম আছে তাদের রিস্কটা বেশি। আর প্যারেন্টস হু আর ক্যারি অফ জিন ট্রান্সলোকেশন অফ ডাউন সিনড্রোম, যে বাবা মার যদি কারো এই ট্রান্সলোকেটেড জিন থাকে ডাউন সিনড্রোমে, তাহলে তাদের বাচ্চার কিন্তু ডাউন সিনড্রোম হওয়ার চান্স বেশি। এখন এই ট্রান্সলোকেটেড জিনটা আবার কোত্থেকে আসলো, বাবার কাছ থেকে না মার কাছ থেকে, কোনটার সাথে ট্রান্সলোকেশন হলো, তার উপর ডিপেন্ড করবে পরবর্তী বাচ্চার মানে এফেক্টেড হওয়ার চান্স কতটুক। আচ্ছা, এখানে একটা দেখো ছবিটা, ডাউন সিনড্রোমের একটু ছবিটা আমরা একটু ভালো করে দেখে নিই, তারপর আমরা যাব হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচারে দেখো এখানে কি কি আছে। ক্লিনিক্যাল ফিচারে হচ্ছে আমরা দেখব ব্র্যাকিক্যাফালি, তারপর হচ্ছে উইথ ফ্ল্যাট অক্সিপুট, মাথাটা পিছনটা সমান হয়ে থাকবে, আমাদের অক্সিপুটের যে প্রমিনেন্ট থাকে সেটা থাকবে না। আর হচ্ছে স্মল, এটা একদম টিপিক্যাল একটা ফেসিস থাকবে, এবং এটা তোমরা দেখলে কয়েকটা বেবি দেখলেই তোমরা বুঝতে পারবা যে এটা ডাউন সিনড্রোম। হ্যাঁ, অনেক সময় আগে কিন্তু এটাকে একটু মিসনোমার বলতো যে মঙ্গোলয়েড ফেসিস, কিন্তু এখন কিন্তু সেভাবে বলা হয় না, কারণ এটা একটা জাতিকে বলা হয়, সেজন্য এখন হচ্ছে একটা ফ্ল্যাট ফেসিস বা ডাউন সিনড্রোমের ফেসিসই বলা হয়। ঠিক আছে, তাহলে কীরকম হবে, এটা হচ্ছে মাথাটা ছোট হবে এবং হচ্ছে ফ্ল্যাট অক্সিপুট হবে, আর হচ্ছে কি স্মল হেড এবং ফ্ল্যাট রাউন্ড ফেসিস থাকবে। একটা ফ্ল্যাট ফেসিস, ওদেরকে দেখে মনে হচ্ছে একটা ফ্ল্যাট ফেসিস, বিশেষ করে নেজাল ব্রিজটা একদম ডিপ্রেস থাকবে। আর ওদের টিপিক্যাল মানে ফেশিয়াল প্রোফাইল থাকবে, যেমন হচ্ছে আইটা থাকবে স্লান্টিং, তারপরে হচ্ছে ডিপ্রেস নেজাল ব্রিজটা বললাম, শর্ট নেক থাকবে, তারপরে ইনার এপিক্যান্থিক ফোল্ড। হ্যাঁ, ইনার এপিক্যান্থিক, আমাদের এপিক্যান্থিক ফোল্ড দুইটা থাকে, একটা আউটার এপিক্যান্থিক আর একটা ইনার এপিক্যান্থিক। ইনার এপিক্যান্থিসে একটা ফোল্ডের মতো থাকবে, এটা ডাউন সিনড্রোমে মোটামুটি থাকে। আর হচ্ছে প্রোট্রুডিং টাং, এই প্রোট্রুডিং টাংটা কিন্তু কিসের জন্য হয়, এই প্রোট্রুডিং টাংটা হচ্ছে স্মল ওরাল ক্যাভিটি, ওদের ওরাল ক্যাভিটিটা অনেক ছোট, সেই জন্য ওই টাংটা বের হয়ে যায়। এই যে মনে হয় যে অনেক বড় টাং, আসলে টাংটা ওরাল ক্যাভিটি স্মলের জন্য কিন্তু টাংটা বের হয়ে থাকে, সবসময় দেখা যাবে এই বাচ্চাগুলো টাং একটু বের করে থাকছে, এগুলো প্রোট্রুডিং টাং থাকবে। আচ্ছা, একটু বলে রাখি, দেখো এদের কিন্তু একদম পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ডিফেক্ট থাকে, এবং এগুলো হচ্ছে মোটামুটি টিপিক্যাল।
তবে একই পেশেন্টের কাছে আমরা সব কিছু নাও পেতে পারি, হ্যাঁ, কিন্তু কিছু কিছু জিনিস যেমন হচ্ছে হাইপোটোনিয়া, ফ্ল্যাট ফেসিস, হ্যাঁ, এগুলো কিছু কিছু জিনিস থাকবেই, ঠিক আছে। আর কিছু কিছু অ্যানোমালি আছে, সেগুলো কিন্তু থাকবে। আচ্ছা, এখন আসে আমাদের কি কি চোখের কি কি অ্যাবনর্মালিটি হয়। হ্যাঁ, চোখের মধ্যে আমরা একটু চোখের মধ্যে ব্রাশ ফিল্ড স্পট দেখব, কনজেনিটাল ক্যাটারেক্ট হতে পারে। আবার ক্যাটারেক্ট একটা হচ্ছে যখন বয়স বাড়বে তখন এইসব পেশেন্টের ক্ষেত্রে ক্যাটারেক্টের চান্স অনেক বেশি থাকে। নিস্টিগমাস থাকবে, স্ট্যাবিসমাস মানে স্কুইন্ট থাকতে পারে, রিফ্রেক্টিভ ইউরোড থাকে, এতে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এগুলো থাকতে পারে, ঠিক আছে। তাহলে রিফ্রেক্টিভ ইউরোড থাকবে, ব্রাশ ফিল, একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে, ব্রাশ ফিল স্পট, হ্যাঁ, ব্রাশ ফিল, এটা হচ্ছে ব্রাশ ফিল স্পট, হ্যাঁ, এগুলো হচ্ছে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে থাকতে পারে। এরপর আসে আমাদের কানে কি সমস্যা হয়। কানে দেখা যাচ্ছে কি এসব পেশেন্টের কানটা স্মল লো সেট ইয়ার থাকে, ছোট থাকবে এবং কানটা দেখা যাচ্ছে নিচের দিকে। আমরা এখন নিচের দিকে কিভাবে বলবো, আমরা যদি ইনার এপিক্যান্থাস এবং আউটার এপিক্যান্থাস দুটাকে যোগ করে পিছনের দিকে টান দিই, তাহলে দেখা যাবে কানের 1/3 পার্ট হচ্ছে অ্যাবাভ দ্য লাইন থাকবে আর 2/3 নিচে থাকবে। এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইয়ারটা এই লাইনের নিচে থাকে, এই জন্য হচ্ছে লো সেট ইয়ার আমরা বলি, স্মল এবং লো সেট ইয়ার। এদের ক্ষেত্রে কিন্তু ডিফনেস থাকে। ডিফনেসটা দুই ধরনের হতে পারে, একটা কন্ডাকটিভ টাইপ ডিফনেস হতে পারে আর একটা সেন্সরি নিউরাল ডিফনেস হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এদের বারবার করে কিন্তু অটাইটিস মিডিয়া হয়। এই অটাইটিস মিডিয়া নিয়ে প্রায় সে ডাক্তারের কাছে আসে এবং এটাও একটা ইম্পর্টেন্ট কারণ ফর ডিফনেস। আচ্ছা, এখন আসে হাতটা কিন্তু একটা হাতে টিপিক্যাল ফিচার থাকে। হাতে কি থাকে, একটা সিমিয়ান ক্রিজ থাকে। দেখো তোমরা এখানে একটা ছবি আছে, ছবিতে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছিলাম, দেখো এটা একটা সিমিয়ান ক্রিজ থাকে। হ্যাঁ, এই হাতটা দেখলে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। একটা সিমিয়ান ক্রিজ থাকবে, তারপরে হাতটা হচ্ছে শর্ট অ্যান্ড ব্রড থাকবে, হ্যাঁ, স্টাম্পি হ্যান্ড থাকবে। আর এই যে দেখো এখানে একটা লিটল ফিঙ্গার কিন্তু একটু ইনওয়ার্ড কার্ভিং আছে, হ্যাঁ, ইনওয়ার্ড কার্ভিং, এটাকে বলা হয় কি ক্লিনোডেকটাইলি। ক্লিনোডেকটাইলিটা কিসের জন্য, এইটা লিটল ফিঙ্গারের মিডল ফ্যালেন্সটা হাইপোপ্লাসিয়া থাকে এবং এটা ইনওয়ার্ড কার্ভিং হয়ে যায়, ঠিক আছে। এরপরে দেখো এখানে একটা টোয়ের মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় স্যান্ডেল গ্যাপ। এই স্যান্ডেল গ্যাপটা ওদের অনেক বেশি থাকে, গ্রেড টো এবং সেকেন্ড টোর মধ্যে গ্যাপটা অনেক বেশি থাকে, ঠিক আছে। আর এর ফুটটা দেখো একদম ফ্ল্যাট থাকে। আমাদের একটা আর্টস থাকার কথা ফুটে, এদের কিন্তু সেই আর্টসটা থাকে না। এর জন্য এদের হাঁটতেও প্রথম হাঁটতেও একটু সমস্যা হয়, ঠিক আছে। এই দেখো ছবিটা দেখো, ছবিতে এই যে এখানে ইনার এপিক্যান্থিক ফোল্ড আছে, তারপরে হচ্ছে ফ্ল্যাট নেজাল ব্রিজ, হ্যাঁ। আবার এই যে দেখো বাবুটাকে কেমন লাগছে, ও জিভটা বের করে রেখেছে, হ্যাঁ, যে মনে হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। দেখো যে কানটা এটা লো সেট কান আছে, ঠিক আছে। ব্রড হ্যান্ড থাকবে, হাইপোপ্লাসিয়া অফ দ্য মিডল ফ্যালেন্স অফ দ্য ফিফথ ফিঙ্গার, স্যান্ডেল গ্যাপটা বেড়ে যাবে, ঠিক আছে। এরপর আসি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি কি সমস্যা হইতে পারে। এইসব বাচ্চা কিন্তু মেন্টালি রিটার্ডেড থাকে, মাইল্ড টু মডারেট। এখন কতটুকু মেন্টালি রিটার্ডেড থাকবে এটি কিন্তু আগে থেকে বলা যায় না। আর তারপরে হচ্ছে এখন কিন্তু অনেক কিছু অ্যাডভান্স। তো এইসব বাচ্চাকে যদি আমরা প্রথম থেকে তাদেরকে রিহ্যাবিলিটেশন করতে পারি, তাহলে কিন্তু তাদের এই মেন্টাল রিটার্ডেশনটা কিছুটা কমতে পারে। হ্যাঁ, এই জন্য আর্লি স্টিমুলেশনটা আমাদের দরকার। তাহলে মেন্টাল রিটার্ডেশনটা এদের থাকবে। হাইপোটোনিয়া, এটা একটা কনস্ট্যান্ট ফিচার। হাইপোটোনিয়াটা কেমন করে বুঝবো? তোমরা জানো হাইপোটোনিয়াকে আমরা মাসলটা পালপেট করলেও বুঝতে পারি। তারপরে যে পাটা ধরে ছেড়ে দিলে দেখবে ঠাস করে পড়ে যাচ্ছে, হাইপোটোনিয়া। কিন্তু একটা টোন যার বেশি সে কিন্তু পড়ে যাচ্ছে না। আর একটা যেটা আমরা করি হিল টু ইয়ার ম্যানুভার, পাটাকে টেনে কানের কাছে লাগিয়ে দিলে দেখা যায় ইজিলি চলে যাচ্ছে, কিন্তু একটা নর্মাল বাচ্চার ক্ষেত্রে সেটা যাচ্ছে না। তাহলে এগুলো দেখলে আমরা বুঝবো যে তার হাইপোটোনিয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এইসব পেশেন্টে যখন একটু বড় হয় তাদের কিন্তু অ্যালঝাইমার ডিজিজ হওয়ার চান্স অনেক বেশি। সাইকিয়াট্রিক প্রবলেম যেমন হচ্ছে ওদের কিছু বেশি থাকে, ওরা ডিপ্রেস থাকে অনেক সময়। আবার ওরা কিন্তু খুব ফন্ট অফ মিউজিক, মানে ওরা কিন্তু
ফোন টু মিউজিক, যেটা গান টান শুনলে কিন্তু ওরা খুব পছন্দ করে। হ্যাঁ, দেখা যাচ্ছে যেখানে গান আছে তুমি একটা গান ছেড়ে বসায় দিবা, ও সারাক্ষণ ওই গান নিয়ে বসে থাকতে পারে। হ্যাঁ, ওদের গানটা কেন ওদের খুব পছন্দ। ঠিক আছে, আবার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু অটিস্টিক বিহেভিয়ার থাকে, তারা খুবই অ্যাগ্রেসিভ থাকে, ছুটোছুটি করে, কোথাও এক জায়গায় বসে থাকে না, ঠিকমতো কমেন্ট শুনতে চায় না। এর মধ্যে কিন্তু তোমার অটিস্টিক বিহেভিয়ারও দেখা যায়। এখন আসছে কার্ডিয়াক প্রবলেম। এদের কি কি হার্ট প্রবলেম থাকে। হ্যাঁ, হার্ট প্রবলেম মোটামুটি 50%-এর ক্ষেত্রে ডাউন সিনড্রোমে আমরা কার্ডিয়াক অ্যানোমালি থাকে। কার্ডিয়াক অ্যানোমালির মধ্যে কি যে কোনো সেপ্টাল ডিফেক্ট, বিশেষ করে ভিএসডি, এএসডি, পিডিএ, হ্যাঁ, এগুলো কিন্তু থাকে। এবং এটা আর কি থাকে, এটা এন্ডোকার্ডিয়াল কুশন। মানে কুশন, এন্ডোকার্ডিয়াল কুশনটা কি তোমাদের মনে আছে? এন্ডোকার্ডিয়াল কুশনটা কি? এন্ডোকার্ডিয়াল কুশনটা হচ্ছে আমাদের হার্টের মধ্যে যে পার্টটা থেকে আমাদের হচ্ছে সেপ্টাম দুইটা বের হবে, দুইটা ভালভ লিফলেট বের হবে, ওই জায়গার ডিফেক্টটা ডাউন সিনড্রোমে কিন্তু একটু টিপিক্যাল। ঠিক আছে, ডাউন সিনড্রোমে এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্টটা বেশি হয়। আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের কি জিআইটি অ্যাবনর্মালিটি। জিআইটি অ্যাবনর্মালিটিতে যে কোনো অ্যাট্রিশিয়া এদের ক্ষেত্রে কমন, যেমন হচ্ছে ডিউডেনাল অ্যাট্রিশিয়া। ডিউডেনাল অ্যাট্রিশিয়া দেখা যাচ্ছে পেশেন্টটা যখন আসলো, ওকে আমরা ইন্ট্রাইউটেরাইন অথবা এক্সট্রাইউটেরাইন যদি আলট্রাসোনোগ্রাম করি, দেখা যাচ্ছে ডাবল বাবল দেখা গেল। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে অথবা বাচ্চা যখন আসলো হওয়ার পরে তার বমি হচ্ছে, বমি হচ্ছে বা ফিড টলারেট করতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি ও ডিউডেনাল অ্যাট্রেসিয়া আছে কিনা বা ইসোফিজিয়াল অ্যাট্রেসিয়া আছে কিনা। ইসোফিজিয়াল অ্যাট্রেসিয়া হলো অনেক আগেই আসলে সিমটোমেটিক হয়, জন্মের পরপরই সিমটোমেটিক হয়। ঠিক আছে, আর এদের আরেকটা সমস্যা হয়, সেটা কি অ্যানাল বা ইমপারফোরেটেড অ্যানাস থাকে। তাই ইমপারফোরেটেড অ্যানাস নেই, তাহলে দেখো ওদের কি কি থাকছে, একটা ইসোফিজিয়াল অ্যাট্রেসিয়া থাকতে পারে, ডিউডেনাল অ্যাট্রেসিয়া থাকতে পারে, অ্যানাল ইমপারফোরেটেড অ্যানাস থাকতে পারে। আর কি অ্যানুলার প্যানক্রিয়াস। অ্যানুলার প্যানক্রিয়াসটা কি আমাদের তোমরা জানো সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যে আমাদের প্যানক্রিয়াসের হেডটা থাকে, প্যানক্রিয়াসের হেডটা যদি আমার সেকেন্ড পার্টটাকে এনসার্কেল করে রেখে দেয়, তাহলে সেটা হচ্ছে অ্যানুলাস প্যানক্রিয়াস। এটাও কিন্তু তোমার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মতো সিমটম দিবে। ঠিক আছে, আরেকটা জিনিস হয় হার্শপ্রাং ডিজিজ। হ্যাঁ, হার্শপ্রাং ডিজিজটা তোমরা জানো, এটা অ্যাগ্যাংলিওনিক মেগাকোলন। হ্যাঁ, এদের হচ্ছে লোয়ার পার্টে গ্যাংলিয়নটা থাকে না, যার ফলে কি হয়, স্টুলটা ক্লিয়ার হয় না ওদের। ওই যে স্টুল দেখা যাচ্ছে অনেক দিন ধরে কনস্টিপেশন থাকে, তারপর আবার যখন হঠাৎ করে মানে ডায়রিয়া শুরু হয়ে যায়। হ্যাঁ, যার ফলে কনস্টিপেশনটা এখানে হচ্ছে বেশি কমন। তাহলে কনস্টিপেশনটা আসলে আমাদের হার্শপ্রাংটা চিন্তা করতে হবে। এদের কি একটু সিলিয়াক ডিজিজ হওয়ার চান্স বেশি। এই জন্য যখন আমরা ওদেরকে খাবার টাবার শুরু করব, বিশেষ করে 1.5-2 বছরের দিকে এই সিলিয়াক ডিজিজটা আছে কি না সেটা আমাদের কিন্তু দেখতে হবে। আরেকটা হচ্ছে ওদের কিন্তু রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট নিয়ে আসে আমাদের কাছে, আসেই কিন্তু ও প্রথম তো এমনি সহজে আসে না। বাচ্চা যদি কোনো হেম ডেলিভারি হয় বা অনেক জায়গায় যেখানে ওরা আইডেন্টিফাই করতে পারছে না এটা ডাউন সিনড্রোম, তখন এই ডাউন সিনড্রোম বেবিগুলো আমাদের কাছে আসে আইদার হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস ডিউ টু কনজেনিটাল হার্ট ডিজিজ অথবা তাদের রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। এখন কেন ওদের রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়? এক হচ্ছে তাদের হাইপোটোনিয়ার কথা তোমাকে বললাম, মাসল মানে টোনটা কম থাকে, যে ইফেক্টিভ কফ রিফ্লেক্স, ইফেক্টিভ রেসপিরেশন ওদের থাকে না। হ্যাঁ, যার ফলে তোমার নিউমোনিয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। আর কি ওদের হচ্ছে ইমিউন সিস্টেমটা ডিপ্রেস থাকে। আর কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকলে বিশেষ করে সেপ্টাল ডিফেক্ট থাকলে তোমার হচ্ছে রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, তাহলে যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট কেন, এটা কিন্তু তোমাদের ভাইভাতে ধরতে পারে কেন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে বারবার করে। একটা হচ্ছে আমরা বললাম কি, তাহলে হাইপোটোনিয়ার জন্য হইতে পারে, ইমিউন ডিপ্রেশনের জন্য হইতে পারে, আর একটা হচ্ছে কি কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে আমাদের হার্ট ডিজিজের কারণে আমাদের রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। একটু আগে বললাম এদের ইমিউনিটিটা একটু ডিপ্রেস থাকে, যার ফলে কী হবে ফ্রিকুয়েন্ট ইনফেকশন এবং অটো ইমিউন যে ডিজিজগুলো সেগুলো কিন্তু ওদের বেশি হয়। এখন আসি এন্ডোক্রাইন প্রবলেম। কি এন্ডোক্রাইন প্রবলেম? সাধারণত এইসব পেশেন্টের ক্ষেত্রে প্রায়ই হচ্ছে তোমার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকে। কনজেনিটাল এই জন্য আমাদের অ্যাট বার্থে
অবশ্যই জাস্ট আফটার বার্থে আমাদের হাইপোথাইরয়েড আছে কিনা এবং আমাদের একটু মনিটরিংও করতে হবে পরবর্তীতে যে তাদের হাইপোথাইরয়েড আছে কিনা, ঠিক আছে। এবং এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় টাইপ 1 ডায়াবেটিসটা 2 to 3 4 বেশি থাকে, টাইপ 1 ডায়াবেটিসটা। তাহলে টাইপ 1 ডায়াবেটিস এবং এইটাকে হাইপোথাইরয়েডটা আমাদেরকে স্ক্রিনিং করতেই হবে। আর যদি সন্দেহ মনে হয় তাহলে আমরা টাইপ 1 ডায়াবেটিসটা আমাদেরকে দেখতে হবে আছে কিনা, ঠিক আছে। এইসব পেশেন্টগুলো দেখা যায় গার্লরা স্টেরাইল হয় আর বয়েজরা হচ্ছে গার্লসরা মানে ফার্টাইল হয় আর বয়েজরা স্টেরাইল হয়। তার মানে কি পরবর্তীতে মেয়ে বাবু যদি হয়ে থাকে তার হচ্ছে পরবর্তীতে অফস্প্রিং হওয়ার একটা চান্স থাকে, কিন্তু ছেলে বাবুদের এটা সাধারণত অ্যাজোস্পার্মিয়া হয় এবং এদের বাচ্চা হয় না, ঠিক আছে। আচ্ছা, এদের কিছু অর্থোপেডিক প্রবলেম থাকে। কি প্রবলেমটা? জয়েন্ট ল্যাক্সিটি। তুমি দেখবা হাত পাগুলো একদম জয়েন্ট তুমি এদিক ওদিক করে নাড়িয়ে ফেলতে পারো, হ্যাঁ, মুভমেন্টটা বিভিন্ন দিকে হতে পারে। জয়েন্ট ল্যাক্সিটি থাকবে, হিপ ডিসলোকেশন থাকে, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট ডিসলোকেশন হয়। অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট ডিসলোকেশন এটা হচ্ছে একটা রিস্ক, ওদের হচ্ছে ডিউ টু সাডেন ডেথের একটা বিরাট রিস্ক। অ্যাটলান্টো অ্যাক্সিয়াল তোমার সাবলেক্সেশন বা ডিসলোকেশন যদি হয়ে থাকে, এই জন্য অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ডিসলোকেশন এটা হচ্ছে কি না এটা দেখার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, একটা ল্যাটারাল ভিউ এক্সরে করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো তার ডিসলোকেশনটা হচ্ছে কি না। তা হঠাৎ করে যদি পেশেন্ট খারাপ হয়ে যায় আমাদের মাথায় কিন্তু এই জিনিসটা রাখতে হবে এবং এটাও মনিটরিং করতে হবে যে তারটা ডিসলোকেশন বা সাবলাক্সেশন আছে কি না সেটা। হ্যাঁ, আচ্ছা, হেমাটোলজিক প্রবলেম, ওদের কিন্তু কিছু হেমাটোলজিক প্রবলেম হয়ে থাকে, যেমন ট্রানজিয়েন্ট লিউকোময়েড রিয়াকশন, সেল কাউন্টটা অনেক বেশি হয়ে গেল, হ্যাঁ, তারপরে অ্যাকিউট লিউকেমিয়া হতে পারে, কনজেনিটাল থ্রোম্বোসাইটোপেনিয়া নিয়ে আসতে পারে, নিওনাটাল জন্ডিস নিয়ে আসতে পারে। দেখা যাচ্ছে অনেক দিন ধরে তার জন্ডিস এবং অনেক বেশি হয়ে যাচ্ছে জন্ডিস, এবং এটা হওয়ার কারণ হচ্ছে প্রায় সময় দেখা যাচ্ছে পলিসাইথিমিয়া থাকে। পলিসাইথিমিয়ার কারণেই ওদের আবার জন্ডিসটা বেশি হয়ে থাকে, ঠিক আছে। পলিসাইথিমিয়া তো জানো, তোমাদের মনে আছে নিশ্চয় পলিসাইথিমিয়া কি। যদি হেমাটোক্রিটটা মোর দেন 65-এর বেশি থাকে তাহলে তাকে আমরা পলিসাইথিমিয়া বলি। তো এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে পলিসাইথিমিয়াও থাকছে। আচ্ছা, গ্রোথ, এদের গ্রোথটা কীরকম হয়? এদের গ্রোথ লেন্থ মানে ওয়েট লেন্থ এবং হেড সার্কামফারেন্স একটু কমই থাকে ওদের, এবং গ্রোথটাও রিডিউস থাকবে, ঠিক আছে। আর ওদের কিন্তু ওবিসিটি টেন্ডেন্সি অনেক বেশি থাকে এবং এদের কি করতে হয়, একটা স্পেশাল গ্রোথ চার্ট প্লট করতে হয় তার টু প্রিভেন্ট ওবিসিটি, তা না হলে দেখা যাচ্ছে যে ওরা অনেক বেশি ওবেজ হয়ে যাবে। আচ্ছা, এদের কিছু স্কিন প্রবলেম থাকে। স্কিনে কীরকম থাকে? যেমন পামো প্ল্যান্টার হাইপার কেরাটোসিস, হাতের পায়ে স্কিনগুলো একদম খসখসা মোটা হয়ে যাবে, হ্যাঁ, হাইপার কেরাটোসিস হবে, সেবোরিক ডার্মাটাইটিস হবে, তারপরে ফিশার টাঙের মধ্যে দেখা যাবে দাগ দাগ হয়ে গেছে, ফিশার টাং হয়। আর কিউটিস মারমুরাটা, হ্যাঁ, কিউটিস মারমুরাটা কিন্তু আমরা আরও একটা জায়গায় পাই, সেটা কোথায়? হাইপোথাইরয়েডিজমে পাই, আর কিছু সেপসিসের ক্ষেত্রেও আমরা এটা পেতে পারি। হ্যাঁ, হাত পায়ের স্কিনগুলো যেমন যে জালের মতো ছোপ ছোপ হয়ে থাকে। আর এদের আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে জিওগ্রাফিক টাং। তোমরা জানো যে জিওগ্রাফিক টাং কিন্তু নর্মাল চাইল্ডদেরও হয় এবং এর জন্য কিন্তু কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। হ্যাঁ, টাঙের মধ্যে একটা মানে ম্যাপ আকারে হয়ে থাকে, এর জন্য এটাকে জিওগ্রাফিক টাং বলে, তবে এটা আস্তে আস্তে বড় হতে হতে ঠিক হয়ে যায়, ঠিক আছে। এবং হাত পা ওর জেরোসিস, হাত পাগুলো একদম ড্রাই হয়ে থাকবে ওদের। আচ্ছা, এই পেশেন্টগুলো আমরা তাহলে কিভাবে ডায়াগনোসিস করতে পারি? মোস্টলি আমরা দেখব হচ্ছে কি ক্লিনিক্যালি, একটা পেশেন্টটা দেখলেই আমরা বুঝতে পারবো যে তার ডাউন সিনড্রোম আছে, ঠিক আছে। আর একটা যেটা যতই আমরা ক্লিনিক্যালি দেখি না কেন আমাদের একটা প্রমাণ লাগে, এবং এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা সাইটোজেনেটিক স্টাডি করি, হ্যাঁ, আমরা ক্যারিওটাইপিং করি। এই ক্যারিওটাইপিং করে আমরা দেখি ওর আসলে ক্রোমোজোম সংখ্যা কত, এবং আমাদের দেশে ক্যারিওটাইপিং অ্যাভেলেবল সব জায়গায়, অনেক জায়গাতেই এখন হয়, যার ফলে আমাদের যেসব পেশেন্টকে সন্দেহ মনে হবে তাদের আমরা ক্যারিওটাইপিংটা করতে পারি। এখন এটা হলো হচ্ছে বাচ্চা যখন আমরা ভূমিষ্ঠ হয়ে যাবে তারপর। এখন এই পেশেন্টগুলো যখন ইন্ট্রাইউটেরাইন থাকবে
তখনও কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। অথবা আমরা একটু আগে বললাম যে রিস্ক ফ্যাক্টর যদি থাকে তাদের কিন্তু আমরা ইন্টারইউটারাইন ডায়াগনোসিস করে ফেলতে পারি, যেমন ম্যাটার্নাল এজ বেশি আছে অথবা কোনো ফ্যামিলিতে ডাউন সিনড্রোম আছে, হ্যাঁ, আবার কারো কোনো বাবা মা ট্রান্সলোকেটেড আছে, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রিন্যাটাল ডায়াগনোসিসটা করে ফেলতে পারি। অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনোসিস কীভাবে করব, হ্যাঁ, ম্যাটার্নাল সেরাম মার্কার কি দিয়ে কিছু আমরা ডায়াগনোসিস করতে পারি, যেমন আলফা ফিটোপ্রোটিন করতে পারি, আনকনজুগেটেড স্টেরিওল দিয়ে করতে পারি, বিটা ইসিজি দিয়ে দেখতে পারি। এই পেশেন্টগুলোকে আমরা কিন্তু আবার অ্যামনিওসিনথেসিসের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। অ্যামনিওসিনথেসিসের মাধ্যমে কোরিওনিক ভিলা স্যাম্পলিংয়ের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাম কিন্তু আমরা যখন 11 থেকে 20 সপ্তাহকে জেস্টেশনাল এজে আমরা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা ডায়াগনোসিস করতে পারি। আল্ট্রাসোনোগ্রামে আমরা কি দেখি, আমরা নকাল ফোল্ডটা দেখি, হ্যাঁ, যে আমাদের ঘাড়ের যে স্কিন থিকনেসটা এটা মোর দেন যদি 4 মিলিমিটার হয়ে থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি এই পেশেন্টটা ডাউন সিনড্রোম হতে পারে। এখন আসে আমরা কাউন্সিলিং। ম্যানেজমেন্টের আগে অবশ্যই আমাদের একটা ভালো করে কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু এই পেশেন্টকে কাউন্সিলিং করার আগে আমাদের কিন্তু খুব ট্যাক্টফুলি কাউন্সিলিং করতে হবে। আমি যদি মাকে বলে দিই যে আপনার বাচ্চা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হবে, আপনার বাচ্চার কিন্তু এই সমস্যা হবে, তাহলে কিন্তু মা ঘাবড়ে যাবে। কিন্তু আমাকে এইভাবে আমি বলতে পারবো না, তাহলে আমাকে একটু ট্যাক্টফুলি, হ্যাঁ, আমাকে ওকে কাউন্সিলিংটা করতে হবে আগে, এবং এর আগে আমরা ক্যারিওটাইপিং করে আমরা হাতে নিয়ে নিব। তারপরে আমাকে বুঝাই দিতে হবে যে এটা ওর একটা জন্মগত সমস্যা, কিন্তু এটা যদি আমরা আর্লি স্টিমুলেশন দিতে পারি তাহলে কিন্তু ওর অনেক ইমপ্রুভমেন্ট হয়। আমরা একদম নিরাশ করে দিব না, হ্যাঁ, কিন্তু আমাদের এখন তো অ্যাকচুয়ালি অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট এসেছে, এখন অনেক কিছুই আমরা আসলে করতে পারি যেগুলো আগে করতে পারতো না, ঠিক আছে। তাহলে আমাদের যে আর্লি স্টিমুলেশন এবং আর্লি ম্যানেজমেন্ট যদি করতে পারি তাহলে কিন্তু অনেক পেশেন্টই মোটামুটি অ্যারাউন্ড 55 to 60 50 to 55 ইয়ার্স পর্যন্ত সার্ভাইভাল আমরা দেখাতে পারি, ঠিক আছে। এখন আমরা তাহলে একটু বললাম যে কাউন্সিলিংটা তাহলে কেমন করে করব। আমরা একটা প্রিন্যাটাল ডায়াগনোসিসটা একটা তৈরি করে নিতে হবে। তারপরে হচ্ছে তারকে বিভিন্ন যে তোমার অর্গানে প্রবলেমগুলো সেগুলো একটু ডিসকাস করতে হবে বাবা মার সাথে, যেমন তার হার্টে সমস্যা হচ্ছে কিনা বা তার যে রেসপিরেটরি প্রবলেম কোথায় কি হচ্ছে, কিভাবে সেটা আমরা ম্যানেজ করব, সেগুলো নিয়ে কিন্তু আমরা তাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। মেডিকেল এবং এডুকেশনাল ট্রিটমেন্ট অ্যান্ড ইন্টারভেনশন শুড বি ডিসকাস, এগুলো নিয়ে আমরা কথা বলবো। ইনিশিয়াল রেফারেল ফর দ্য আর্লি ইন্টারভেনশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, আমরা হচ্ছে আর্লি ইন্টারভেনশন যদি যেমন অ্যাটলান্টো এক্সেল সাবলাক্সেশন যদি হওয়ার চান্স থাকে আমরা কি করব, আগে এটাকে ফিক্সড করে দিব। কার্ডিয়াক ডিফেক্ট থাকে তাহলে সেটাকে কার্ডিয়াক ডিফেক্টটাকে আমরা রিপেয়ার করব। যদি ইমপারফরেটেড অ্যানাসা থাকে তাহলে সেটাকে রিপেয়ার করব। তাহলে তার মানে হচ্ছে ওর যে প্রবলেমগুলো থাকছে সেগুলো যদি আমরা কারেকশন করি তাহলে ও অনেকটাই ভালো থাকবে। আচ্ছা, এখন আসি ম্যানেজমেন্টে আমরা কি ওদের গ্রোথটা, ওদেরকে একটু আগে আমি বললাম যে ওদের গ্রোথটা একটা আসলে আলাদা গ্রোথ চার্টে প্লট করতে হবে, হ্যাঁ, তা না হলে ওরা হঠাৎ করে এটা কিন্তু অনেক ওবেজ হয়ে যায়। ওর যদি ওবেজ হয়ে যায় তাহলে হার্ট ডিফেক্টটা বেড়ে যাবে, তারপরে হচ্ছে হার্ট ডিফেক্ট এবং তার বোনসের প্রবলেম হবে, ওবিসিটি রিলেটেড যেসব ডায়াবেটিস হবে, ওবিসিটি রিলেটেড যেসব প্রবলেমগুলো সেগুলো কিন্তু আর্লি চলে আসবে। অতএব এদেরকে ওবেজ হতে দেওয়া যাবে না। কার্ডিয়াক প্রবলেমগুলোর জন্য আমরা ইকো করব, ইকো করে যদি কার্ডিয়াক প্রবলেম থাকে তাহলে আমরা কার্ডিয়াক কনসালটেশন নিয়ে আমরা সেটা ম্যানেজ করতে পারবো। হিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা ওদের কিন্তু নিউবর্ন থেকে হিয়ারিং অ্যাসেসমেন্ট করতে পারি। তোমরা জানো যে হিয়ারিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হিয়ারিংটা যদি কেউ কানে না শুনে তাহলে কিন্তু মাথার মধ্যে কিছু নিতে পারবে না, তার মানে বুদ্ধিটা তার ঠিক মতো হবে না। অতএব তার সে কানে শুনতে পারছে কিনা সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং এটা কি এভরি 6 মান্থলি আনটিল 3 ইয়ার্স পর্যন্ত আমাদের ওকে কানে হিয়ারিং অ্যাসেসমেন্টটা করতে হবে। আই প্রবলেম থাকলে সে আমাদের আই প্রবলেম আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে, এবং 6 মাসের আগেই তার কোনো স্ট্যাবিসমাস, স্কুইন্ট এবং ক্যাটারাক্ট আছে কিনা সেগুলো আমাদের দেখে সেটাকে ঠিক করতে হবে।
থাইরয়েড ফাংশনটা দেখতে হবে, নিউবর্নও দেখবো আমরা 6 to 12 মান্থ ইন্টারভেলে আমরা ওর থাইরয়েড ফাংশনটা করব। সিলিয়াক ডিজিজ আছে কিনা সেটাও স্ক্রিনিং করব আমরা। হেমাটোলজিক প্রবলেম যেমন পলিসাইথিমিয়া থাকলে তারপর লিউকেমিয়া থাকলে সেগুলোকে ইভালুয়েট করব এবং তাদের ট্রিটমেন্ট দিব। অ্যাটলান্টোএক্সিয়াল ইনস্টেবিলিটি যদি থাকে তাহলে আমরা কি করব, সেটাকে 3 থেকে 5 বছর বয়সে এইটা কি করব, ইনস্টেবিলিটিটাকে স্টেবল করব। আচ্ছা, অ্যালজিমার্স ডিজিজ ওদের অ্যালজিমার্স ডিজিজ হতে পারে, সেটা আমরা আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করব, এবং তাদেরকে কি করব, রিহ্যাবিলিটেশনে পাঠাবো। তাহলে দেখা যাচ্ছে কি আমরা যদি আর্লি ম্যানেজমেন্ট করি তাহলে কিন্তু ওদের চিকিৎসা ওদের সার্ভাইভাল রেটটা আমরা অনেক বাড়াই ফেলতে পারবো, ঠিক আছে। আর তারপরেও ওদের এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে কত, 25 ইয়ার্স, তবে কিছু কিছু ক্ষেত্রে 50 বছর পর্যন্ত বাড়তে পারে। তাহলে ডেথের কারণ কি কি? ডেথের কারণ মেইনলি হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, অ্যাটলান্টোএক্সিয়াল সাবলাক্সেশন, হাইপোথাইরয়েডিজম, লিউকেমিয়া, এইসব ক্ষেত্রেই কিন্তু ডেথটা হয়ে যায়। আর সার্ভাইভাল ইমপ্রুভ করার জন্য আমাদের ইনক্রিজ প্লেসমেন্ট ইন ইনফেন্ট ইন রিহ্যাবিলিটেশন হোম এবং চেঞ্জ ইন ট্রিটমেন্ট ফর কমন কজ অফ ডেথ, যে কমন কজগুলো সেগুলোকে আমরা ঠিক করে দিব। আর হচ্ছে দেখা যাচ্ছে মেলগুলো সাধারণত সার্ভাইভালটা বেটার হয় দেন ফিমেল, ঠিক আছে। তাহলে কি বোঝা গেল ডাউন সিনড্রোমটা বেশ বড় তোমাদের, তবে এটা খুবই ইজি, এটা মানে ডায়াগনোসিস করা খুবই ইজি। তোমরা একটু মনোযোগ দিয়ে পেশেন্ট দেখলেই কিন্তু ডাউন সিনড্রোমটা ডায়াগনোসিস করতে পারবা, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।